16 জুলাইয়ের পরে আমরা মনে করেন ওখানে চলতেছিল, গন্ডগোল চলতেছিল, আন্দোলন। তো আমরা সাধারণ অনেকেও গেছিলাম মেট্রো রেলে, 10 নম্বর মেট্রো রেলের। তো ওদিকে যায় আমরা অনেকজন দাঁড়ায় দেখতেছি, মানে মারামারি চলতেছে আমাদের সাথে। চলার পরে মনে করেন হঠাৎ করে মেট্রো রেলের উপরে থেকে গুলি আক্রমণ হয় আমাদের উপরে। তো গুলি আক্রমণের পরে আমরা অনেক জায়গায় দেখলাম যে কোন জায়গা হইতেছে, তো উপরে থেকে কেউ পড়তেছে। তো মেট্রো রেলে আমরা উঠলাম। মেট্রো রেলে ওঠার পরে আমরা মনে করেন অনেক ভাঙাভাঙি করলাম, অনেকেও আগুন জ্বালায় দিল মেট্রো রেলে। তারপরে আমরা এসে পড়লাম, রাত হয়ে গেছিল, আমরা এসে পড়লাম অনেক পরে। তো পরে নাকি শুনলাম যে হাসিনা ঘোষণা দিছে যে এক একজন বিহারিরে ধরা 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 জবাই কর। এই কারণে মনে করেন তারপরে ওই দিন রাত্রেই আমরা বাসায় ছিলাম সবাই, অন্তত কম হইলে 23-24 জন ছিলাম, এক বাসায় না, মানে এই এলাকায়। তো আমার সাথে অনেক ছেলে পেলেরা ছিল, ছোট ভাইরা। তো তাদের সবাই পুলিশ আইসা আইসা ধইরা ধইরা নিয়ে গেছে রাত্রে আপনার 3:30, ভোরের আজান দেয় যখন, তখনই আইসা আমাদের নিয়ে যায়। পরে আমাদের জেলে চালান করে দেয়। আমরা অনেকদিন জেলে ছিলাম, পরে 7 আগস্টে বের হলাম আর কি। আমাদের মনে করেন অস্ত্র ঠেকায়, কপালে অস্ত্র ঠেকায় বাসা থেকে নিয়ে গেছে। নিয়ে গেছে চল নাইলে জবা করে দিব, গুলি করে দিব আর কি। এখনই চল নাইলে গুলি করে দিব, একটু চিল্লাপাল্লা করবি না, কোনো চিল্লাচিল্লি না, চুপ করে চল। তো আমরা থানায় গেলাম, থানায় যাওয়া আমরা 17-18 জনের ওই দিন রাত্রে আর কি ধরছিল। সবাই অনেক মারধর করছে, মারধর। ওসির নামটা জানি না, অপূর্ব মনে হয়, অপূর্ব ওসি ছিল তখন, অপূর্ব। তখন অনেক মারধর করছে আমাদের। মারধর করার পরে আমাদের নিয়ে থানায় অনেক সারা রাত মারছে, মানে 4টার দিকে ধরছে, 7টা-8টা পর্যন্ত আমাদের মারছে। মারার পরে মানে অনেকেরই হাত ভাঙে গেছিল, তো কারোর মাথা ফাটছিল। তো পরে ট্রিটমেন্টও করা নেই ওরা। পরে ওই দিনই সকালে 10টার দিকে আমাদের চালান দিয়ে দিছে কোর্টে। তো কোর্ট থেকে আবার আমাদের জেল হাজতে নিয়ে গেছে, ঢাকা কেরানীগঞ্জ জেলে। তো ওই দিন আবার ওখানে আমরা মনে করেন 17-18 দিনের মতো ছিলাম, 7 আগস্ট পর্যন্ত ছিলাম কেরানীগঞ্জে। না মানে 2-3 আগস্টে আমাদেরকে আবার কাশিমপুর চালান করে দিছে। কাশিমপুর থেকে পরে আমরা বের হয়ে 7 তারিখে আসলাম, 7 আগস্ট আর কি। অনেক ছিল, অনেক না হইলে 500-1000 পুলিশ ছিল। যে পরিমাণ মারধর করছে, মানে অনেক ভয় দেখায়। মানে বাসা থেকে যখন নিয়ে যাবে, এই যে এগুলা গেট ভাঙ্গা নিয়ে গেছিল। পরে তো এসে আমার আসার মানে আমি যাওয়ার পরে আমার ওয়াইফরা আর কি গেট ঠিক করছে। এই গেট ওই গেট লাত্তি দিয়া বাইরে ভাঙ্গা দিছিল। তারপরে নিচে যে ভাইটারে ধরছিল আমার ছোট ভাই, তার জানলা মালনা সব ভাঙ্গা দিছে। ভাঙ্গা তারপরে গেট খুললা, তারপরে নিয়ে গেছে। ওরে বলছে যে টিপুর বাসা দেখা। এটা আর কি কেউ সবাই মিলে আর কি আমাদের ধরছে, ধরা। অনেক পুলিশ ছিল যখন আসছিল, তখন এই এলাকা পুরা পুলিশ থেকে ভরা। আর রোডে তো 7টা-8টা গাড়ি ছিল রোডে। ওসি তো মনে করেন ডাইরেক্ট আমার পিস্তল ঠেকায় বলছে চল এখন নিয়ে যাব। আর যদি চিল্লা পাল্লা করো তাহলে এখানে মাইরা ফেলবো। যে ওসিরা কিন্তু অনেক ছিল, মুসলমানও ছিল, হিন্দুরাও ছিল। ওসি কিন্তু অনেক ছিল। এর মধ্যে মনে করেন অনেক ওসি আছে যে যারা হিন্দু, তারা মুসলমানরা হয়তো দেখতে পারে না, এই জন্য আমাদের উপরে অত্যাচার করছে, আমাদেরকে নিয়ে গেছে। হিন্দুরা ওরা ভারতের সাথে মিলে আছে না কিনা এটা জানি না, কিন্তু হয়তো মিলে আছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। যাদেরকে পাচ্ছে যুবক সবাইকে নিয়ে আসতেছে, ধৈরা ধৈরা ওখানে পিটাচ্ছে। তখন ভাবলাম আর দলীয় প্রোগ্রামে না গিয়ে এখানেই থাকি, এখানে থেকেই দেখি কি অবস্থাটা। তো ধীর গতিতে আস্তে আস্তে করে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতারা একত্রিত হতে থাকে আইডিয়াল স্কুলের পূর্ব পাশে, এবং আওয়ামী লীগের অবস্থান ছিল উত্তর এবং পশ্চিম। আর দক্ষিণ কাজীপাড়া, শেওড়াপাড়ার দিকে আর 14 নম্বরের দিকে ছিল ছাত্রদের অবস্থান। তো তাৎক্ষণিকভাবে তখন মিরপুরের 10 নম্বর গোলচক্করে আওয়ামী লীগের দোসররা ঘোষণা করেছিল যে একটা একটা বিহারি ধরে ধরে জবাই কর। এই লোকটা ঘোষণা দেওয়ার পরপরই আক্রমণ শুরু হয়েছিল। কারণ আওয়ামী লীগের সভানেত্রী নিজেই যখন আসছিলেন মেট্রো রেল এবং সিটি কর্পোরেশন পরিদর্শনের জন্য, তখন উনি এসে নিজেই বলে গেছিলেন যে এখানে যারা আছে বিহারিরা, তারা যে সব কর্মকাণ্ড করেছে তাদেরকে কখনো ক্ষমা করব না। এবং এই আঘাতটা শেখ হাসিনা নাকি বুকের ভিতরে লেগেছিল, সেটার কারণে উনি নির্দেশ দিয়ে গিয়েছিলেন যে তার কর্মীদেরকে যে তারা যেন বিহারিদেরকে কোনোভাবেই ছাড় না দেয়। এবং তারা ঘোষণা করেছিল যে একটা একটা বিহারি ধৈরা ধৈরা জবাই কর। এই স্লোগানের মাধ্যমে পুলিশ প্রশাসন সবকিছু নিয়ে আক্রমণ চালাচ্ছিল বিহারি ক্যাম্পগুলোতে। তখন আমি ভোরবেলায় আমাকে ডাক দেওয়া হয়। ডাক দেওয়ার পর আমি আসলাম, এসে দেখি যৌথ বাহিনীর অভিযান চলছে। সেখানে দেখি আমার ছোট ভাই এলাকার প্রায় 16-17 জনকে গ্রেফতার করে রেখেছে।
আমি তখন গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই ওদেরকে ধরেছেন কেন? তখন সে আমার পরিচয় জানতে চাইলো এবং পরিচয় শোনার পর সে বললো ভাই সোজা চলে যান, নাহলে এখানে গুলি করে দেব। তখন ওই 2-3 জন লোক ছিল মুরব্বী, আমরা সবাই চলে আসলাম। পরে দেখি ওদেরকে নিয়ে চালান দিছে। পরবর্তীতে শুনলাম মারধর করছে থানায় নিয়ে, তারপর ওদেরকে চালান দিছে। আর এই যুদ্ধ চলাকালীন সময় যখন আমি আহতদেরকে, এবং প্রায় সবাই আহত ছিল যাদেরকে নিয়ে আমরা মেডিকেলে যাচ্ছি পঙ্গু হাসপাতালে সোজা, তখন রাস্তার ভিতরে মুক্তিযোদ্ধা যারা ছিল, তৎকালীন যোদ্ধারা সবাই ছিল মোটামুটি পুরা রাস্তা দখল করে, কিন্তু আগারগাঁয়ে মোড়ে সেনাবাহিনী পুলিশ এদের দ্বারা পুরা রক্ষণাত্মক একটা পজিশন নিয়ে তারা অবস্থান করেছিল এবং সবাইকে বলেছিল যে সোজা আপনারা হাসপাতালের দিকে যান। আর যখন আমরা আহতদেরকে নিয়ে যাচ্ছি তখন পথের মধ্যে আরো 2-3 জায়গায় আওয়ামী লীগের দোসররা সবাই আমাদেরকে লাঠি দিয়ে মারে, কেউ গুতা মারে, মানে বিশ্রী ভাবে ব্যবহার শুরু করে। হাসপাতালে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে চিকিৎসার জন্য বললাম, চিকিৎসাও তারা করে না, অবহেলা করে। অবহেলার কারণে চিকিৎসা ঠিক মতো পাই নাই। তখন কাউকে নিয়ে আমি কর্মীটোলা, কখনো আবার পঙ্গু হাসপাতাল, কখনো গণস্বাস্থ্য হাসপাতাল ধানমন্ডি 8 নম্বর রোড, ওখানে নিয়ে গিয়ে চিকিৎসা করায় নিয়ে চলে আসি এক একজনকে। কিন্তু আসতে যাইতে যে অবস্থা করেছিল তারা, যে মনে হয় ভয়ভীতি তো ছিলই, কিন্তু মনে হচ্ছিল যে তারা আমাদেরকেও মেরে ফেলবে যারা আমরা সহকারী রয়েছি সবাইকে। মূলত কাঙ্ক্ষিত যে লক্ষ্যটা ছিল অর্জন হওয়ার, স্বাধীন বাংলাদেশ হবে বলার একটা স্বাধীনতা পাবো, কিন্তু রাজনৈতিক দলের সহযোগিতা না পাওয়ার কারণে বর্তমানে যা দেখতেছি যে বিএনপির অঙ্গ সংগঠনের ভিতরে অনেক আওয়ামী লীগের লোকজন ঢুকে আছে এবং স্থানীয় নেতা বা নেতৃবৃন্দ যারা আছেন তারাও তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন। আর বিভিন্ন সময় শোনা যায় অমুক নেতা এত টাকার বিনিময়ে ওই আওয়ামী লীগের নেতাকে সাপোর্ট করতেছে বা ধরতেছে না। প্রশাসনিক কর্মকর্তারাও কোনো ধরপাকড় করতেছে না। আর থেকে যে এলাকায় স্থানীয়ভাবে আমরা গত 28 তারিখে আগে একটা পোস্ট করেছিলাম, পোস্টের কারণে নিউজ হয়েছিল টেলিভিশনে নিউজটারে আমি আপলোড করে নিজ ফেসবুক আইডি দিয়ে পোস্ট করার কারণে বিএনপি নেতা কর্মীরা ক্ষুব্ধ হয়ে আমাকে 2 ঘন্টা কারাবাস করিয়েছিল। তো সেই হিসাবে আমি দেখতেছি যে বর্তমানে যে স্বাধীন হয়েছিল বা আমরা দেশকে মুক্তি করতে পেরেছিলাম, আমি দেখতেছি এটা সম্পূর্ণ বেকার হয়ে গেল। কারণ এখনো সেই সময় আমরা কথা বলতে গেলে ত্রুটি ধরা হতো, মুখ চেপে ধরা হতো, এখন হচ্ছে যে আমাদেরকে সরাসরি হাজতে বুঝা দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের কাছে মূলত দাবি যাচ্ছে, সরকার যদি বিচার ব্যবস্থাকে কঠোর না করে তাহলে যারা বিএনপি কর্মী রয়েছে বর্তমানে তারা আওয়ামী লীগের সাথে আত্মার সম্পর্ক গঠন করে পরবর্তীতে আবার আমাদের একই দশায় নিয়ে আসবে। বিধায় আমরা সরকারের কাছে আকুল আবেদন এইটুকুই থাকবে যে বিচার আগে করুক, বিচার শেষ করার পরে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হওয়ার পর, সংস্কার হওয়ার পর, আর যারা আহত শহীদ হয়েছে তাদের গ্যাজেট প্রকাশ, এবং যারা ভয়ে এখনো গ্যাজেটে অন্তর্ভুক্ত হতে পারেনি বা বঞ্চিত জনগোষ্ঠীর ভিতরে যারা বিহারি আছেন তারা এখনো গ্যাজেটে অন্তর্ভুক্ত হতে পারেনি, তাদের খোঁজ খবর নেওয়া, প্রশাসনিকভাবে দায় দায়িত্ব নিয়ে তাদেরকে অন্তর্ভুক্ত করা, যুদ্ধাহত বা হতাহত এদের তালিকা অন্তর্ভুক্ত করাটা জরুরি ভাবে আমি মনে করি। আর বিচার না হওয়ার আগ পর্যন্ত কোনোভাবেই যাতে নির্বাচন না দেয়, নির্বাচন দিলে সেই একই পর্যায়ে আবার আমরা চলে যাব, যার বাস্তবিক প্রমাণ আমরা ইদানিং পাচ্ছি।